বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম তোমাদের সাথে আমি আরেকটি ঘটনা শেয়ার করার জন্য। অবশ্য এই ঘটনাটি আমার জীবনের সাথেই ঘটেছিল। রাতে আমার এক ভাইয়ের সাথে দেখা হলো। সেই ভাইয়ের সাথে যখন আমার পরিচয় হয়, তখন ওই ভাই এই ঘটনাটি আমাকে বলেছিল। তার জীবনে এই ভয়ঙ্কর ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আজকের গল্পটি। অতি প্রকৃত কোনো কিছুই আমাকে প্রকৃত করতে পারেনি, তাই আমার পক্ষে ভূতের অস্তিত্বকে বিশ্বাস করা খানিকটা সত্যিই বটে। কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস্য করাও আমার পক্ষে কঠিন। তারা একদিন একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনার ভুক্তভোগী। আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতার কথাই শেয়ার করতে যাচ্ছি। জানি না বলাটা ঠিক হবে কি না, তবে এই ভয়ঙ্কর সত্যিটা সকলকে অবগত করার একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি। যাই হোক বন্ধুরা, তাহলে চলে যাই মূল ঘটনাটি। 2012 সালে বরিশালের বগুড়া জেলায় বসবাসরত আমার খালাতো বোন শান্তির বিয়ে অনুষ্ঠানে আয়োজন করা হয়। আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বগুড়ার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজন করা হয়ে থাকে। রেওয়াজ মতো সেবারও এটাই করা হয়েছিল। আমার খালামণিদের বাসা থেকে মিলায়তনটির ক্ষুদ্র দূরত্ব ছিল। হেঁটে যেতে প্রায় 15 মিনিটের মতো লাগতো। বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়ের বাড়ি সকলে ঠিক করলো গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসন ও অন্যান্য সব ব্যবস্থা কী রকম চলছে তা পরোক্ষ করে আসবে। যেই ভাবা সেই কাজ। সকলে মিলে রাত 12টার পর মাইক্রোতে রওনা হলো সেখানে। বলে রাখা ভালো, মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড় একটা খাস পুকুর এবং তার পাশে বড় বড় তাল গাছ ছিল। তারা আশেপাশে ও সামনে পেছনে জায়গাগুলোতে কিছু জঙ্গল প্রকৃতি আর ভীষণ নির্জন। মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে রাত 2টা বেজে গেল। মাইক্রোবাইক ড্রাইভারের ছোট মামি আগেই বিদায় নিয়ে দিয়েছিল। বাড়ির কাছে হওয়ার কারণে সকল মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করলো। তো যথারীতি সকলে ধীরগতিতে হাঁটছিল। হইচই করার কথা থাকলেও কেন জানি সেরকম কিছুই করা হচ্ছিল না। চারিদিকে সুনসান বিরাজমান ছিল। সবাই নিজ আওয়াজ কাছাকাছি আসার পরই হঠাৎ আমার এক কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখলো তা তারা বিশ্বাস করতে পারছিল না। প্রায় 7 হাত দূরত্বে 12-13 বছর বয়সী সাদা জুব্বা এবং লম্বা টুপি পরিহিত একজন, হুবহু একই পোশাকে একই আকৃতি এবং একই গঠনের 14-12টা ছেলে তাদের দিক থেকে পেছন ফিরে উল্টো দিকে উল্টো পায়ে হাঁটছে। তাদের দেখে মনে হচ্ছিল একে অপরের কার্বন কপি। এত রাতে এই জংলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়া আসার কোনো প্রশ্নই ছিল না। এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারল যে এগুলো মানুষ নয়। এটা দেখে ভয়ে জমে গেল, চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। তারপর পেছনের দিক ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো। একসাথে এতগুলো লোক চোখে ভুল দেখতে পারে না। আমার একটা খালাতো ভাই অনিক, ও ছিল অত্যাধিক সাহসী। সুপার ন্যাচারাল ব্যাপারে বরাবরই ওর মাত্রাতি কৌতূহলী ছিল। ও সাহস করে পেছনে তাকালো, কিন্তু আর কিছুই দেখতে পেল না। এতক্ষণ যে এখানে কিছু ছিল তা বোঝার কোনো উপায়ই ছিল না। এগুলো মানুষ হলে কোনো দিনও এত তাড়াতাড়ি ওই স্থানে ত্যাগ করতে পারতো না। যাই হোক, এ সকলকে আশ্বস্ত করলো যে সামনে আর কিছুই নেই। সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগুতে শুরু করলো। কিন্তু তৎক্ষণাৎ সামনে খাসপুকুরের বিড়রিত পাড়ে প্রচুর বাতাস বইতে শুরু করলো। তাল গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে। কোনো মতে সবাই দোয়া দুরুদ পড়তে দৌড়াতে লাগলো। সে রাতে ভীত সস্ত হয়ে সকলে বাড়ি ফিরল। বাড়ির অন্যান্য সদস্যের ঘটনা খুলে বলল। বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে অনিক ভাইয়া সেখানে নেই। ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না। ফোন করা হলো, কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরল না। বাধ্য হয়ে মামারা ওকে
খুঁজতে বের হলো। ওকে ওই রাস্তা কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে। আরেক কাজিন শিফাত ভাইয়ার ওপর বিয়ের সব কাজের দায়িত্ব ন্যস্ত ছিল। ওকে সারা রাত মিলনায়তনে থাকতে হয়েছিল। ভোর রাতে কি একটা দরকারে ওকে বন্ধন যেতে বলা হয়েছিল। বন্ধন যাওয়ার পেইন রোডে পুলিশের টইন ছিল। তার ভাইয়ার সাথে বাইকের লাইসেন্স ছিল না, তাই পুলিশি ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতে হঠাৎ ছোট একটা খড়ের গাঁথার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল সে। ভাইয়া ভয়ে ভয়ে কাছে এগুলো ঘরের গাধার ভেতরে মানুষটা মুখ গোছা ছিল। খড় সরিয়ে ভাইয়া যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অনিক ভাইয়াকে জ্ঞান শূন্য অবস্থায় আবিষ্কার করলো শিফাত ভাইয়া। ওকে পিটিয়ে এভাবে রেখে গেল কে? ভাইয়া বাসায় ফোন করলো, খবর দিল। অনিক ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো। সবাই অবাক হয়ে লক্ষ্য করলো ওর সমস্ত শরীরে রক্ত জমাটের কালো কালো দাগ আর খামচির দাগ। বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে। কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। এরপর ওকে সবাই জিজ্ঞেস করলো রাতে ওর সাথে কি ঘটেছিল, কিন্তু ওই কিছুই বলতে পারছিল না। এরপর ওর জ্বর আসে। 5 দিন পর জ্বর নেমে যায়, কিন্তু হাত পা অবশ হয়ে প্যারালাইসিসের মতো হয়ে যায়। ভাইয়া সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয়। এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞেস করার পরও কোনোদিন একটিবারের জন্য সে রাতের ঘটনা আমাদের খুলে বলেনি। সে রাতের পর থেকে কিছুদিন পরপরই ভাইয়াকে রাতে একা একা কথা বলতে দেখা যায়। আর প্রায়ই ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখতো আর চিৎকার চেঁচামেচি করে অদ্ভুত আচরণ করত। প্রথম দিকে প্রায় এরকম হতো, এখন অনেক কমে গেছে। তবে এখনো ভাইয়া মাঝে মাঝেই রাতে একা একা কথা বলে। এই ঘটনার পর আমাদের পরিবার সবাই ঠিক করে আর কোনোদিন কারো বিয়ে হলে রাতে বঙ্গবন্ধু মিলনায়তনের পথে পা বাড়াবে না। কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন বহাল থাকলো না। বিগত বছর আমরা সবাই আমার মামাতো বোনের বিয়েতে রাতে মিলনায়তনে গিয়েছিলাম এবং রাত 1টা কি 1:30টায় ওই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরেছি। এবার আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, কিন্তু সে রাতে অনিক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আজও আমাদের পরিবারের কাছে রহস্যজনক। কারণ সেই রাতে কি ঘটেছিল অনিক ভাই এখনো আমাদেরকে বলেনি। আর কেনই বা ঘটেছিল? বন্ধুরা, এমন ঘটনাটি শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ঘটনাটি তোমাদের কেমন লাগেছে তাও তোমরা কমেন্টে জানাবে। ওকে।